নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন যে কিছু সংবাদ আমরা পাচ্ছি যে পুনেতে ৬৭ জন বা ৮০ জনের মতো জিবি সিন্ড্রোম বা গুলিয়েবার সিন্ড্রোমে আক্রান্ত হয়েছে। খবরটি সত্য কিনা? হ্যাঁ, খবরটি সত্য এবং কয়েকজন মারা গিয়েছে এবং ১৩ জন ভেন্টিলেটরে আছে। ভেন্টিলেটরের সাপোর্টে কিছুদিন থাকার পর এটি অনেকে মারা যায়। এবার বলে রাখি, অনেকে বলছেন যে রোগটি কোনো মারাত্মক নয়। আমি তাদের বলবো যে ওনাদের বলবেন যে ওনাদের বাড়ির যেন কারো হয়, তাইলে বুঝবেন যে রোগটি মারাত্মক কিনা। আমি বলে রাখি, আমি প্রায় ১৫টি কেস দেখেছি আজ পর্যন্ত। ১৫ জনের মধ্যে ১০ জন মারা গিয়েছে। রোগটি যথেষ্ট ভয়ঙ্কর এবং সেই জন্যই আমার আজকের এই প্রতিবেদন। আপনাদের কিছু জিনিস বলে রাখা দরকার যে এই রোগে যেটা মারাত্মক জিনিস দেখা যায় যে পা থেকে শুরু করে রোগী হাঁটতে পারে না, প্রায় শুয়ে পড়তে থাকে এবং বসে পড়তে থাকে। তারপর ধীরে ধীরে তার কিন্তু শরীরের উপরের দিকে জিনিসটা ছড়াতে থাকে। এটা অন্য কোনো অসুখে হয় কি না জানি না। এই অসুখে আমার নিজের দেখা কয়েকটি পেশেন্ট ধীরে ধীরে একদম অবশ হতে হতে একদম শুয়ে পড়ে আর উঠতেই পারে না এবং তার শরীরের উপরের দিকে এই অবশ ভাবটা, অসাড় ভাবটা এগোতে থাকে। এক সময় কি হয়, যদি আমাদের যে শ্বাস প্রশ্বাস নেই সেসব মাসেলে, পেশিতে যদি আক্রান্ত হয়ে যায়, পেশেন্ট কিন্তু তখন মারা যায়। কারণ আমরা যেই সময় পেশেন্ট দেখতাম সেই সময় এসব ভেন্টিলেটর বা এইসব কিছু ছিল না। এখন ভেন্টিলেটর ছাড়া কিন্তু সেই সময় পেশেন্টের কোনো গতি থাকে না। আরেকটা বলার যে ৬ সপ্তাহ পর বেশিরভাগ পেশেন্ট কিন্তু সুস্থ হয়ে যায়। যারা সুস্থ হয় না তাদের দীর্ঘদিন ফিজিওথেরাপি করতে হয় এবং তখন একমাত্র ট্রিটমেন্ট ছিল ইমিউনোগ্লোবিউলিন, ইন্ট্রাভিনাস ইমিউনোগ্লোবিউলিন। খুবই কস্টলি, খুবই দামি একটি ইঞ্জেকশান আমাদের দিতে হতো এবং অ্যান্টিবায়োটিকের মধ্যে পেনিসিলিন দেওয়া হতো। পেনিসিলিন হয়তো কাজ করে জানা নেই, যেহেতু ইনফেক্টিভ এজেন্ট আগে ধরে নেওয়া হতো যে ভাইরাস, অজানা কোনো ভাইরাস বা অজানা কোনো জ্বর এই ধরনের। এখন জানা গিয়েছে যে যেসব পোলট্রিজাত পদার্থ বা যেখানে মাংস কাটা হয় বা ভেজাল দেওয়া, নোংরা মেশানো, দূষিত খাবার, বাইরে থেকে আনা খাবার বা দুগ্ধজাত দ্রব্য, এইসবের মধ্যে কম্পাইলোব্যাক্টর জেজুনি বলে একটি ব্যাকটেরিয়া থাকতে পারে। তো সেটা বায়োফায়ার বলে একটি টেস্ট আছে এখন, মাল্টিপ্লেক্স স্পেসিয়া, তার মাধ্যমে ধরা যায় খুব সহজে। এছাড়াও অনেকে মনে করছেন যে নোরোভাইরাস এর জন্য দায়ী হতে পারে। যাই হোক, আগে তো আমরা ভাইরাসই ভাবতাম, এখন কম্পাইলোব্যাক্টর জেজুনি পাওয়া গেছে এবং এটি আরও সহজে জানা যায় যদি কলিফর্ম কাউন্ট করা হয়। আমরা যেসব জল খাই সেই কলিফর্ম কাউন্টে যদি ইকোলাই কম থাকে তাহলে বুঝতে হবে সম্ভবত কম্পাইলোব্যাক্টর জেজুনি ব্যাকটেরিয়া আছে। এবার আসি যে কি করে বুঝবেন যে রোগীর এই ধরনের অসুখ হবে। রোগীর জ্বর হবে, কাশি, সর্দি, যেরকম আমাদের ফ্লু যেগুলো আমাদের করোনার সময় হয়েছে, তো সেরকম হবে। আর একটা হিস্ট্রি থাকতে পারে অনেকদের বমি, পায়খানা, ডায়রিয়া, আর মাথা ঘোরা, চোখে জল পড়া, নাক দিয়ে জল পড়া যেগুলো হয়, গ্ল্যান্ড ফুলে যেতে পারে এই ধরনের, এবং শ্বাসকষ্ট থাকবে, পেশেন্টের জ্বর হবে। আর অনেকের কি হয়, কিছু ভ্যাকসিন দেওয়ার পর, অনেকের করোনার পর এই ধরনের ঘটনা ঘটেছিল, করোনা ভ্যাকসিন নেওয়ার পর জিবি সিন্ড্রোম হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এইসব অসুখ কিন্তু সেরে যায়। এখন আরও একটা ট্রিটমেন্ট পাওয়া গিয়েছে, প্লাজমা ফেরেসিস বা প্লাজমা এক্সচেঞ্জ। আপনার শরীরে যে দূষিত এক্সেস যে অ্যান্টিবডি, অটো অ্যান্টিবডি, সেগুলোকে রিমুভ করে দেওয়া হবে। যাই হোক না কেন, অসুখটা খুবই রেয়ার, ১ লাখে মাত্র একজনের হয় সাধারণত। কিন্তু এখন একটা আউটব্রেক হয়েছে। আউটব্রেক মানেই আপনারা জানবেন এটা কিন্তু একটা খাবার বা পানীয়র সাথে যুক্ত, কারণ একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকে। এগুলোকে বলে এন্ডেমিক আউটব্রেক। পেশেন্ট দাঁড়াতে দাঁড়াতে বসে পড়বে এবং হঠাৎ করে শুয়ে পড়বে এবং তারপর শরীরের নিচের দিক থেকে শুরু করে উপরের দিক আর নাড়াতে পারবে না এবং ধীরে ধীরে শ্বাসযন্ত্র বিকল হয়ে যাবে এবং এইভাবে অনেক পেশেন্ট আমার সামনে মারা গিয়েছে। যাই হোক, জিনিসটা খুবই ভয়ানক লাগে সামনাসামনি দেখতে। একদমই সুস্থ সবল মানুষের মধ্যে এরকম দেখেছি যারা কিন্তু অ্যাডাল্ট ছিল। আর এখন যে আউটব্রেকটা হয়েছে সেটা কিন্তু একদম পেডিয়াট্রিক, অল্প ছোট বাচ্চাদের, যাদের ক্ষেত্রে অসুখটা ধরা আরও কঠিন, কারণ তারা তাদের নিজেদের লক্ষণ বা অসুবিধার কথা ভালো করে বলতে পারে না। অনেক সময় এটা মনে হয় অন্য কোনো অসুখ, ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, মাথা ঘুরছে বা পাতলা পায়খানা, পেটে ইনফেকশান হয়েছে, এই ধরনের বলে কিন্তু জিনিসটা ডিলে হয়ে যেতে পারে। হঠাৎ করে দেখা যাবে যে পোলিওর মতো সিমটম। অনেকে ভাববেন যে এটা কি তাহলে পোলিও? না, এটা কিন্তু পোলিও না। পোলিওমাইলাইটিস যে ভাইরাস সেটা তো অনেক কন্ট্রোলের মধ্যেই আছে এবং তার সিমটম কিন্তু এর সিমটম আলাদা। এটার যে সিমটমগুলো, যে অবশ হয়ে যাওয়া বা যেটাকে বলে পক্ষাঘাতগ্রস্ত বা নার্ভ ড্যামেজের যে লক্ষণগুলো, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে হয়। আর পোলিওতে 6 থেকে 8 সপ্তাহ পর সেটা হতে পারে।
এই ধরনের পেশেন্ট কি বাড়িতে ট্রিটমেন্ট করা যায় না? কখনো এই ধরনের পেশেন্ট বাড়িতে ট্রিটমেন্ট করা যায় না। এর অন্যান্য সিমটমের জন্যই আপনি হাসপাতালে নিয়ে যাবেন এবং সেখানে গেলে তার কিছু টেস্ট হবে, নার্ভের টেস্ট হবে, CSF স্টাডি হবে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, যা থেকে অলিগোক্লোনাল ব্যান্ড অনেক সময় পাওয়া যায়, এবং অটোইমিউন ডিজিজ যেহেতু অনেক সময় অটোইমিউন মার্কার পজিটিভ হতে পারে। বায়োপসি বা কালচারের খুব একটা গুরুত্ব নেই, তাও অনেক সময় করা হয় এগুলো, অন্যান্য কোনো সম্ভাবনা আছে কিনা সেগুলো খতিয়ে দেখার জন্য। ট্রিটমেন্ট আগেও যেটা বললাম, এর ট্রিটমেন্ট খুবই লিমিটেড আছে, যেটা হচ্ছে যে স্বাভাবিক যেগুলো আপনাদের প্যারাসিটামল দেওয়া, ব্যথার জন্য ফ্লুইড দেওয়া, ইমিউনোগ্লোবিউলিন ইঞ্জেকশান দেওয়া, তাতে যদি না কম কাজ হয় তখন প্লাজমা ফেরেসিস, প্লাজমা এক্সচেঞ্জ, এই ধরনের কিছু থেরাপি এবং অ্যান্টিবায়োটিকের মধ্যে আমরা দেখেছি পেনিসিলিনটা কাজ দেয়। আজকের এই ভিডিও এই জন্যই করা যে অনেকে বলবেন যে এটা কোনো ভয়ের না বা ছড়ায় না। হ্যাঁ, ছড়ায় না, একজন মানুষ থেকে আরেকজনের ছড়ায় না, এটা ঠিক। কারণ যার হবে ওই দূষিত বা ইনফেক্টেড খাবার বা পানীয় থেকে তারই হবে, তার থেকে আর কারো কিন্তু হবে না। কারণ এগুলো ডেড এন্ড ভাইরাস, মানে ওই ভাইরাসটা ওই মানুষের মধ্যেই থাকবে, ঠিক আছে, এই ধরনের ব্যাপারটা। তো এবং এই ভাইরাসটা কিন্তু সারা শরীরে ছড়িয়ে পড়ে না, ওর ওপরে যে অ্যান্টিবডিটা কাজ করে সেটা সারা বডিতে মানে আনকন্ট্রোল হয়ে সমস্ত নিজের বডির কিছু মানে নার্ভ টিস্যুকে ড্যামেজ করতে থাকে। তো এটা একটা নার্ভের অসুখ। তো এই জন্য এই অসুখ কিন্তু আর ছড়াবে না। এটা আপনার ভাইরাস বা ব্যাকটেরিয়া যদি বডির মধ্যে মরেও যায়, ওর এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে সেটা কিন্তু আপনার শরীরে ড্যামেজ করতে থাকবে। এটা এমন নয় যে আপনার অ্যান্টিবডি কম হয়ে গেছে বা ইমিউনিটি কমে গেছে, এটি ইমিউনিটি বাড়ার জন্য এই কেসটা হয়, এটা আপনাদের বুঝতে হবে। তো আমার দেখা মোটামুটি 60 থেকে 70% মানুষ মারা যায়। 6 সপ্তাহ যদি কেটে যায় কোনোভাবে ফিজিওথেরাপি করে বা নিজে থেকে যদি না বাড়ে অসুখটা, অনেকে দেখা গিয়েছে যে কোমরের ওপরে আর বাড়ছে না, অসাড় ভাবটা বা প্যারালাইসিসটা বাড়ছে না, তারা ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। তো প্রথম থেকেই আমরা চেষ্টা করি ফিজিওথেরাপি দেওয়ার। ফিজিওথেরাপিটা অনেক কাজে লাগে। আর যেগুলো বললাম, অনেকে স্টেরয়েড দেওয়া হয়, সেটাও আমি দেখেছি কাজে দেয়। আপনারা এই ধরনের একই রকম অসুখ দেখবেন, বেলস পলসি, যেটা মুখে দেখবেন অনেকের হঠাৎ করে বেঁকে যায়, একদিকে আবার ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এই অসুখটা কিছুটা সেরকম, কিন্তু এর সমস্যা হচ্ছে এটা বডির সমস্ত নার্ভসগুলোকে পা থেকে মাথা পর্যন্ত ধীরে ধীরে এগোতে থাকে। হ্যাঁ, এবং স্পাইনাল কর্ডের নার্ভসগুলো যখন এক একটা করে পড়তে থাকে তখন বডির ওই লোয়ার পার্টগুলো অবশ হয়ে যায়, তখন ফিজিওথেরাপি না করলে ওগুলো কিন্তু ড্যামেজ হয়ে যায়। আর একটা, যেসব পেশেন্ট অনেক দিন বেঁচে থাকতেও পারে কিন্তু তারপরও মারা যেতে পারে, এর কারণ হচ্ছে দীর্ঘদিন বেডে শুয়ে থাকার ফলে অস্টিওপোরোসিস হতে পারে, থ্রম্বোএম্বোলিজম হতে পারে, ব্লাড ক্লট করে যেতে পারে, ইনফেকশান হতে পারে, বেড সোর হতে পারে। তো এইসব নানা কারণে কিন্তু মারা যেতে পারে। তারা ডাইরেক্ট জিবি সিন্ড্রোমে মারা যাচ্ছে না, অন্যান্য কারণে মারা যাচ্ছে। যাদের অন্যান্য অনেক অসুখ আছে, ধরুন কারো ক্যান্সার আছে, কারো ডায়াবেটিস আছে, কারো প্রেগনেন্সি আছে, কারো নিউমোনিয়া আগে থেকেই ছিল, কারো কোনো বড় ইনফেকশান ছিল, সো সেই জিনিসগুলো ছড়িয়ে যায় বা বেড়ে যায়, কারো টিবি ছিল। তো এই যে মেডিসিনগুলো দেওয়া হয়, এই মেডিসিনগুলো তখন ডেট্রিমেন্টাল এফেক্ট করতে পারে বা হয়তো সেই অসুখটা আরও বাড়িয়ে দেয়, ফ্লেয়ার আপ করে দেয়। কাদের বেশি হয়? অল্প বয়স্ক এবং শিশুদের বেশি হয়, কিন্তু বয়স্ক বা 50-এর উপর ব্যক্তিদের কম হয় এই অসুখটা। আর একটা বলার যে মহিলাদের কিন্তু সম্ভাবনাটা বেশি, প্রায় দ্বিগুণ, পুরুষদের তুলনায় দ্বিগুণ। এটা বলে রাখা যে আপনি যতই অ্যাওয়ারনেস থাক, আপনারা যতই ভালো করে মেজার্স নিন, জল ফুটিয়ে খান বা যাই করুন না কেন, আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে সবাই কিন্তু মানুষের স্বাস্থ্য নিয়ে খেলছে। এই যে এই ধরনের একটা আউটব্রেক হলো, এখন বলছে আমরা দায়িত্ব নেব। তাদের দায়িত্ব কি নেবে? একটা পেশেন্ট মারা গেলে কি দায়িত্ব নেবে? যার গেল তার তো গেলই। কিন্তু এই যে জিনিসগুলো ঘটছে, এই যে ভেজাল দেওয়া, নোংরা জিনিস খাওয়ানো লোককে, তাদের কোনো শাস্তি নেই। আর এই জন্য আপনারা দেখবেন এই ধরনের ঘটনা ক্রমাগত বেড়েই যাবে সারা দেশে। এত ভেজাল ওষুধ, এত ভেজাল খাবার দাবার, এত ভেজাল মশলা, সব কিছুতে ভেজাল। হ্যাঁ, গাদা কুইন্টাল সব কেমিক্যাল মেশানো হচ্ছে। তো এই ধরনের অসুখ এই জন্য বেড়ে যাবে। শুধু ক্যান্সার কেন, আপনারা দেখবেন মাঝে মধ্যে এই ধরনের অসুখ বেড়ে যাবে। যে যতই বলুক আমরা দায়িত্ব নিচ্ছি, এই নিচ্ছি সেই নিচ্ছি, এগুলো সবই ভাঁওতাবাজি। এটাই আমি বলতে চাই। নিজের
নিজেরা চেষ্টা করুন, যদি সেভাবে সেফ কোনো খাবার বানিয়ে খাওয়ানো যায় বাচ্চাদের বা নিজেরা খাওয়া যায়, যতটা প্রকৃতির কাছাকাছি থাকবেন আমার মনে হয় ততটাই ভালো। যতটা আমরা বাইরের উপরে অ্যাপ থেকে খাবার আনাবো বা এটা এখান সেখান থেকে আমরা ডাবের জল কিনে খাবো, তারপর ড্রিঙ্কস কিনে খাবো, তারপর এই ধরনের ঘটনা ঘটলে তার জন্য তো আর কি করবেন আপনি, আপনার তো গেলই। আপনি কি কার হয়ে, আপনারা সাধারণ ছোটোখাটো মানুষ হয়ে, যেখানে লক্ষ কোটি টাকা ট্যাক্স দিয়ে সরকার এইসব কর্পোরেটদের ব্যবসা করতে দিচ্ছে, আপনি তাদের এগেনস্টে দাঁড়াবেন? আপনার যদি যায় আপনারই যাবে। আর বড় বড় ডাক্তারবাবুরা এখন বলছেন এটা কোনো প্যানিক হওয়ার নেই। অবশ্যই এটা প্যানিক হওয়ার আছে, এটা খুবই রেয়ার অসুখ এবং খুব ভয়ঙ্কর অসুখ। যারা বলছেন প্যানিক হওয়ার নেই, ওনাদের বাড়ির কারো হোক, তাহলে উনি বুঝবেন যে প্যানিকটা কী জিনিস। এই ধরনের অসুখ আউটব্রেক হওয়া দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার ওপর উদাসীনতাই প্রমাণ করে। এবং এগুলো এখন বললে হবে না যে এই করব সেই করব, এই করবেন না সেই করবেন না, হয়ে গিয়েছে তো হবে কেন? তার জন্য তো পাবলিক হেলথ ডিপার্টমেন্ট আছে, তার জন্য কোটি 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 টাকা বরাদ্দ করা আছে, তার জন্য মোটা টাকা মাইনে পাচ্ছে, অষ্টম পে কমিশন এসে গেল, এখন তাই বাজাবে তারা। তো সেখানে কাজ কোথায়? এখন পেশেন্ট মরছে, যাদের মরছে তাদের দায়িত্ব নেবে, এইসব বললে হয়? এইসব গোজাখুরি গল্প না শুনে আপনারা জানবেন এই ধরনের কোনো যদি সিমটম আপনার আশেপাশে বা পরিবারের মধ্যে পাওয়া যায়, অবশ্যই এটা আপনাদের মাথায় রাখতে হবে যে এই যে নার্ভ ড্যামেজ ব্যাপারটা যদি কোনো রকম সিমটম আপনারা পান, বুঝবেন যে জিবি সিন্ড্রোম হওয়ার খুব সম্ভাবনা আছে। এবং এটা থেরাপি যদি তাড়াতাড়ি করা যায়, 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি ট্রিটমেন্টটা শুরু করা যায়, তাহলে 3-4 দিনের মধ্যে পেশেন্ট সুস্থ হয়ে যায়। আর যাদের ডিলে হয় 1 সপ্তাহের বেশি, তাদেরই কিন্তু 6 সপ্তাহ পর্যন্ত লাগে। ধন্যবাদ।